অনির্বাণ দা, আমি একদম সরাসরি একটা প্রশ্নে চলে যাব। কালকে টিকিয়াপাড়া, হাওড়া টিকিয়াপাড়ার ঘটনাটা আমরা সবাই দেখেছি, এবং আজ একটা খবর এসেছে, সেটা হচ্ছে টিকিয়াপাড়ার ঘটনার জেরে সরানো হলো হাওড়ার পুরো কমিশনারকে। কি বলবেন এই হ্যাঁ, বিষয়টা নিয়ে? পুরো কমিশনারকে কেন সরানো হলো এটা অ্যাডমিনিস্ট্রেটিভলি আমি ঠিক বুঝতে পারছি না। কেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ডাইরেক্ট দায়িত্ব, এসপির দায়িত্ব, এবং সবচেয়ে বড় দায়িত্ব এই ঘটনার হচ্ছে এই রাজ্যের, পশ্চিমবাংলার রাজ্যের মুখ্যমন্ত্রী। কেননা উনি হোম মিনিস্টারও, গৃহমন্ত্রীও উনি, স্বাস্থ্যমন্ত্রীও উনি। তো উনি ত্রিমূর্তি, এবং এই ত্রিমূর্তি ব্যর্থতা কিন্তু আমরা স্বাস্থ্যর ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। এই ত্রিমূর্তির ব্যর্থতা আমরা দেখতে পাচ্ছি হোম মিনিস্ট্রি, গৃহ মন্ত্রণালয়ের ক্ষেত্রেও। এবং মুখ্যমন্ত্রী হিসেবে তো উনি ব্যর্থই, সেটা তো আমার মানে বলতেই হবে না। তো সেই জন্য আমার সবচেয়ে যেটা মানে আমাদের প্রচুর লোককে, মানে জনগণকে যে নাড়িয়েছে, এক হলো ওই যে দৃশ্যটা, যে পুলিশ যাদেরকে প্রধানমন্ত্রী বলছেন করোনা ওয়ারিয়ার, করোনার যোদ্ধা আমরা বলছি, তারা এত বড় ঝুঁকি নিয়ে প্রত্যেক অলিগলিতে, পাড়ায় পাড়ায়, না তারা শুধু লকডাউন এনফোর্স করছে না, কন্টেনমেন্ট জোন যাতে ঠিকঠাক করে কন্টেনমেন্টটা পালন হয় সেটাও দেখছে না। শুধু তাই না, তারা মানুষের ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় এসেনশিয়াল যেগুলো যারা বেরোতে পারছে না পৌঁছে দিচ্ছে। তার ওষুধ নেই, তার কে ফোন করে সাহায্য চাইছে তার কাছে পৌঁছে যাচ্ছে। তারপর ট্রাফিক কন্ট্রোল করছে। তারপর ইনোভেটিভ একটি পদ্ধতিতে তারা মানুষের মনে সাহস যোগাচ্ছে, মানুষের কোঅপারেশন চাইছে। এই এমন অবস্থায় পুলিশের এই অবদানে এইরকম একটি দৃশ্য আমাদেরকে দেখতে হলো। মানে এটা কিন্তু শুধু আশ্চর্যজনক না, মানে দুঃখদায়ক না, কিন্তু এটা যাকে বলে ব্যাফলিং একেবারে। এবং পুলিশ মন্ত্রী কে, গৃহমন্ত্রী কে পশ্চিমবাংলার? মুখ্যমন্ত্রী হচ্ছেন পুলিশ মন্ত্রী এবং গৃহমন্ত্রী, তার অধীনে এই দপ্তর। শি ইজ ডাইরেক্টলি কন্ট্রোলিং দি হোম মিনিস্ট্রি। গতকাল এরম ঘটনা কিন্তু আমরা বেহালাতেও দেখেছি। হ্যাঁ, মানে এই ঘটনা অনেক এরকম আসছে। দেখুন, দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত কিছু কিছু হচ্ছে, এবং সেখানে বারবার প্রধানমন্ত্রী বলছেন, লোককে অ্যাপিল করছেন, লোককে বোঝাচ্ছেন, বলছেন। তো আমাদের কর্তব্য হচ্ছে লোককে বোঝানো, সঠিকভাবে বোঝানো, এক। দ্বিতীয় হচ্ছে যে কি হচ্ছে, যেহেতু পশ্চিম বাংলায় বিভিন্ন তথ্য গোপন করা হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন তথ্য ঢেকে দেওয়া হচ্ছে। এই যে কালকে আপনারা যদি দেখে থাকবেন, কালকে মুর্শিদাবাদে বহরমপুর মহকুমা হাসপাতালের একটি ডিউটি রোস্টারের সার্কুলার, সেই সার্কুলারের নিচে, বাদিকে নিচে লেখা আছে যে কজ, যদি কোভিড পজিটিভ পেশেন্ট হয়, তার কজ অফ ডেথ সার্টিফিকেটে যাতে কোভিড না লেখা হয়। তো এইরকম একটি বিভ্রান্তিকর পরিস্থিতি ওনার স্বাস্থ্য দপ্তর তৈরি করছেন, এবং ওনার তাতে মদত আছে। কোথাও সার্কুলার বেরোচ্ছে যে কোভিড পেশেন্টকে কোভিড পজিটিভ লেখা উচিত না। কোথাও আমরা দেখতে পাচ্ছি রাতের অন্ধকারে গিয়ে সব দাহ করে দেওয়া হচ্ছে বা চেষ্টা করা হচ্ছে, সেখানে মানুষ প্রতিবাদ করছে। কোথাও আমরা দেখছি যে একজনকে কোভিড নয় বলে ছেড়ে দিল বাঙ্গুর, আবার তিনি কোভিড পজিটিভ, তাকে আবার ডেকে পাঠানো হলো, উনি এলেন, মারা গেলেন। তো এইরকম একটি পরিস্থিতি যেখানে তথ্য গোপন করা হচ্ছে। আমি কেন এই কথাটা বলছি? মানুষ একটি কনফিউশনের মধ্যে আছে, এবং সেই কনফিউশনটা কিন্তু ভয় যোগাচ্ছে, এবং এই ভয়ের পরিস্থিতিতে বিভিন্ন রিয়াকশন হচ্ছে কিন্তু মানুষের মধ্যে। এইটাকে খুব খুব শান্তভাবে, খুব ঠান্ডা মাথায় কিন্তু ট্যাকল করতে হবে। উনি কি করছেন? উনি প্রেস কনফারেন্স করছেন, এবং প্রেস কনফারেন্স যদি 1 ঘন্টার প্রেস কনফারেন্সে 45 মিনিট উনি খালি নরেন্দ্র মোদীকে গালিগালাজ করছেন, ভাঙাচ্ছেন, যাকে ইংরেজিতে বলা হয় ল্যাম্পুন করছেন, এবং বারবার বলছেন যে টাকা নেই, টাকা নেই করছেন। অন্য কোন রাজ্যের কোন মুখ্যমন্ত্রী কিন্তু এইভাবে এই সময় আচরণ করছে না, এক। দ্বিতীয়ত হলো হাওড়ার ঘটনা, যেটা আপনি প্রথমেই জিজ্ঞেস করেছিলেন। হাওড়ার ঘটনাতে আমরা পরিষ্কারভাবে দেখতে পারি, এই যে একটি কথা যখন এর বিরোধিতা হচ্ছিল, প্রধানমন্ত্রী বলেছিলেন না, কথাটা সত্যি, কিন্তু কটু সত্য হলেও সত্যি। কিন্তু যে পোশাক দেখে কিন্তু বুঝতে পারা যাচ্ছে তারা প্রতিবাদ করছে।
হাওড়ার ঘটনায় টিকিয়াপাড়াতে কিন্তু আমরা পোশাক দেখে বুঝলাম, এবং আমার খুব কালকে এই কথাটা মনে এলো, আমি এটা বলেও যে গতকাল প্রায় এই মে মাস আসছে, এই মে মাস কিন্তু হচ্ছে ওনার সেই বিখ্যাত অনুযায়ী স্টেটমেন্ট দিয়েছিলেন যে দুধেল গরুর লাঠি খেতে রাজি আছি, সেই মে মাস কিন্তু সেই স্টেটমেন্টের বর্ষপূর্তি। তো একজন মুখ্যমন্ত্রী যিনি গৃহমন্ত্রী, উনি যদি ওই রকম তোষণ রাজনীতিকে অ্যাকসেপ্ট করছেন এবং তাকে প্রশ্রয় দিচ্ছেন এবং প্রশ্রয় দিয়ে মানছেন যে উনি তোষণ রাজনীতির একেবারে মানে একদিক থেকে বলতে গেলে রিপ্রেজেন্টেটিভ প্যারাগন, তো সেই মুখ্যমন্ত্রী গৃহমন্ত্রীর এবং তার আন্ডারে তার অধীনে এই জিনিসই হওয়ার কথা। কিন্তু এই জিনিস হবে কেন? কেননা লকডাউন তো প্রত্যেকের জন্য অ্যাপ্লিকেবল, লকডাউনকে ইমপার্শিয়ালি অ্যাপ্লাই করতে হবে। উনি 25 দিন ধরে লকডাউন ইমপ্লিমেন্ট করেননি সিরিয়াসলি, মানে উনি যে বড় বড় কথা মাঝে মাঝে বলেন না, উনি বলেন, ওনার সভাসদরা বলেন যে পশ্চিম বাংলায় নাকি তৃণমূল সরকার লকডাউন কেন্দ্র সরকার ঘোষণার অনেক আগে থেকে ঘোষণা করেছে। তাই যদি হয়, আপনি বলুন, তাই যদি হয় তাহলে আজকে হাওড়া যেখানে নবান্ন ইজ সিচুয়েটেড, হাওড়ায় তাহলে রেড জোন হলো কেন? কলকাতা উইচ ইজ দি ক্যাপিটাল সিটি, সেই কলকাতা আজকে রেড জোন হলো কেন? হুগলি রেড জোন হলো কেন? যদি লকডাউন পশ্চিম বাংলায় সবার আগে থেকে ইমপ্লিমেন্ট হয়েছে, তাহলে এইরকম অবস্থা পশ্চিম বাংলার হলো কেন? রেশন বন্টন নিয়ে বারবার বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠছে, এটা আমরা দেখতে পাচ্ছি, এবং রাশন কেলেঙ্কারি, কালোবাজারি চলছে, বিভিন্ন জায়গায় খুব নিম্নমানের চাল ডাল দেওয়া হচ্ছে। আমরা এর আগেও এগুলো সূত্রের খবর পেয়েছি, আমরা দেখেওছি। এই যে রেশন কেলেঙ্কারি চলছে, চাল ডাল পাওয়া যাচ্ছে না, মানুষ পথে নামছে, রাস্তায় নেবে, এই লকডাউনকে অমান্য করে পেটের জ্বালায়, খিদের জ্বালায় রাস্তায় নামছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি বলবেন এই যে রেশন কেলেঙ্কারি চলছে আমাদের সারা রাজ্য জুড়ে? দেখুন, আমার একটি কথা মনে পড়ে যাচ্ছে, 2006-তে বাঁকুড়ায় একটি বিশাল জন আন্দোলন হয়েছিল এই রেশন কেলেঙ্কারি নিয়ে। তখন বামফ্রন্ট সরকার মানে প্রোলেতারিয়াতের সরকার তখন পশ্চিমবাংলাকে শাসন করত, এবং বাঁকুড়াতে এই রেশন কেলেঙ্কারি, রেশন চুরি করছিল বামপন্থী সরকারের যারা লোকাল কাউন্সিলর লিডাররা, তারা রেশন চুরি করছিল, রেশন হোর্ড করছিল, এবং ওখানকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে কিন্তু এগিয়ে এসে তার বিরোধিতা করেছিল। সেখানে সেই নেতাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছিল। তো তখন তৃণমূল কি বলেছিল? তৃণমূল বলেছিল যে এটা বোঝাই যাচ্ছে যে এই রেশন কেলেঙ্কারি, এরা রেশন চুরি করছে এবং এটা মানুষ স্পন্টেনিয়াসলি বিরোধিতা করছে এবং এই সরকার কিন্তু আর থাকার যোগ্য না। এখন তৃণমূল সেই একই জিনিস করছে এবং আমরা সেই কথাটাই তাদের মনে করিয়ে দেওয়া উচিত যে এখনো মানুষ কিন্তু বোঝে, মানুষ, বাংলার মানুষকে কিন্তু বোকা বানানো যাবে না। বাংলার মানুষ বোঝে এইরকম একটি মহামারীর সময় যখন এক শ্রেণীর মানুষের খুবই জীবনযাপন করতে প্রচন্ড কষ্ট হচ্ছে, একটি সংগ্রামের মধ্যে দিয়ে তারা কিন্তু যাচ্ছে, যে শ্রেণীর মানুষের উপর ভর করে কিন্তু এই মানুষের সরকার তৈরি হয়েছে, যে শ্রেণীর মানুষের সাপোর্টে এই প্রকল্ড মাটি মানুষের সরকার কিন্তু তৈরি হয়েছিল, সেই শ্রেণীর মানুষ কিন্তু এখন একটি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা সবাই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তারা আরো বেশি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি মাথায় রেখে নরেন্দ্র মোদী সরকার প্রথমেই একেবারে লকডাউনের কিছুদিনের মধ্যে যখন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা অ্যানাউন্স করলেন, উনি তখন পুরো বরাদ্দ করে দিয়েছিলেন যে আগামী 3 মাস 5 কেজি করে চাল প্রত্যেক পরিবারের প্রত্যেকজন যাতে পায়। এবং আমরা দেখছি যে সেই পুরো মানে লিফটিং এর কাজ সব শুরু করে তার বরাদ্দ টাকা দিয়ে দেওয়া করা শুরু হয়ে গেছে এবং গত 25 তারিখে সেগুলো কমপ্লিটও হয়ে গেছে। ব্যতিক্রম হচ্ছে পশ্চিম বাংলা সরকার, তৃণমূল সরকার। 25 তারিখেও আমরা দেখছি জয়েন্ট সেক্রেটারি, যুগ্ম সচিব, এ কথা আমি আগেও বলেছি, যুগ্ম সচিব কেন্দ্রীয় সরকারের খাদ্য দপ্তর মন্ত্রণালয় বলছেন যে আপনারা একটি রাজ্য ব্যতিক্রম যে লিফটিং প্ল্যান করেন
জমা দেয়নি বা তার যে বরাদ্দ খাদ্যশস্য সেগুলো তোলেনি, সেগুলো হচ্ছে পশ্চিমবাংলা তৃণমূল সরকার। তো সেই জন্য একদিকে আমরা দেখতে পাচ্ছি যে উনি ডেলিবারেটলি, যেহেতু নরেন্দ্র মোদীর প্রতি ওনার এত বেশি একটি মানে ওনার রাগ এবং ঈর্ষা বলা যেতে পারে, নরেন্দ্র মোদী সরকার 5 কিলো চাল দিচ্ছে 6 কোটি NSSA যারা কার্ড হোল্ডার, রেশন কার্ড হোল্ডার, তাদের প্রতি পশ্চিমবাংলায়, যাতে ওরা না পায় সেটা উনি আটকে দিচ্ছেন। অন্যদিকে ওনার মানে এই মহামারীর সময়ে যে রাজনীতি করার প্রবণতা এত বেশি উনি এবং ওনার সভাসদকে, আমরা দেখছি যে তৃণমূলের লোকাল জনপ্রতিনিধি যারা কাউন্সিলররা, তারা এই রেশন থেকে চাল চুরি করছে, সেই চাল ডাল চুরি করে আবার মাননীয় স্পিকার লাগিয়ে সেইগুলো আবার বিলি করছে। এবং সেই বাদুরিয়ার ঘটনা আমরা দেখলাম, যেখানে সাধারণ মানুষ খেতে পারছে না, একেবারে যারা মানে গরিব এবং গ্রামে প্রত্যন্ত গ্রামের মানুষ তারা খেতে পারছে না, তারা থালাবাটি ধরে, এই যে দমকলেও আমরা দেখলাম রাস্তা অবরোধ করে বসে পড়লো প্রায় 400 জন, কেননা তাদেরকে দেওয়া হচ্ছে না। এবং রাজ্যের খাদ্যমন্ত্রী বলছেন আমাদের কাছে পর্যাপ্ত আছে, আমাদের তো কোনো কমতি নেই কিছু, এদিকে ওনারা দিচ্ছেন না। ওনারা ওখান থেকে চুরি করে নিজেদের পার্টির নামে স্পিকার লাগিয়ে, মাননীয় স্পিকার লাগিয়ে ত্রাণ হিসেবে সেটাকেই আবার বিলি করছে। মানে এইরকম একটি ট্রিকবাজি যাকে বলা হয়, পরিষ্কার যদি আমি পাতি বাংলায় বলি, প্রহসন ট্রিকবাজি মানুষের সাথে, যে মানুষের ভোটের জোরে আজকে সোকল্ড মা মাটি মানুষের সরকার তৈরি হলো, এগুলো মানে সত্যি কিন্তু এত বেদনাদায়ক এবং মানে একদিকে চোখে জল আসে যে মানে বাংলার গর্ব যার নাম করে এইরকম পোস্টার লাগানো হচ্ছে। পুরো ক্যাম্পেইন তো শুরু করলো তার ওই মানে উনি খুব বাঙালি অবাঙালি সারাক্ষণ করে, ওনার আবার দলের লোকেরা অবাঙালিদের গালিগালাজ করে, কিন্তু শুনছি আজকাল নাকি একজন অবাঙালি নাকি দিল্লি না বিহার থেকে এসে ওনাকে উপদেশ দিচ্ছেন, রাজনৈতিক উপদেশ। তো এই যে বাংলার গর্ব ক্যাম্পেইন শুরু হলো, উনি কার গর্ব? উনি কি কাটমানিদের গর্ব? উনি কি দালালদের গর্ব? উনি কি যারা চাল চুরি করছে তাদের গর্ব? কার গর্ব? বাংলার গর্ব তো নয়। বাংলার গর্ব হলে উনি এরকম চাল চুরি করছেন না। আপনি দেখুন, আমি চ্যালেঞ্জ করছি, একটি অন্য রাজ্যে এরকম পিডিএস রেশনের খাদ্যশস্য চুরি হচ্ছে বা সেইখানে শাসক দল চুরি করে নিজের নামে বিলি করছে, অন্য কোনো রাজ্যে কিন্তু আমরা এই জিনিস দেখতে পাচ্ছি। সুষ্ঠুভাবে কিছুটা মহারাষ্ট্রে এদিক ওদিক হচ্ছে, কিন্তু সারা দেশে সুষ্ঠুভাবে একেবারে নিয়ম মাফিক কিন্তু পুরো এই ত্রাণ বিতরণ, এই চাল রেশনের চাল গম বিতরণ হচ্ছে, ব্যতিক্রম পশ্চিমবাংলা। তো আজ থেকে 2006-তে যদি বড় বড় বুকনি দিয়ে বামফ্রন্টকে গালিগালাজ করে এলেন, বামফ্রন্ট যা করছিল ওই সময় উনি এখন তাই করছে। এখন আবার বামফ্রন্টরা তাকে আবার এদিক ওদিক করছেন, কিন্তু তারাও নিজেরাও কনফিউজ, তারা কোনো ডাইরেক্ট লাইনও নিতে চাইছেন না, কেন তারা ভাবছেন ডাইরেক্ট লাইন যদি নিয়ে নেন তাহলে আবার তারা ভাবছেন যে কি হবে যদি আবার রেগে যায়। এই একটা অদ্ভুত পরিস্থিতি পশ্চিমবাংলা। স্বাস্থ্যকর্মী ইতিমধ্যেই আক্রান্ত হয়েছে, ডাক্তাররা আক্রান্ত হচ্ছেন এবং স্বাস্থ্যকর্তারও মৃত্যু ঘটেছে। দেখুন, আমি দুটো কথা এখানে বলতে চাই। একটা হলো এই যে মুখ্যমন্ত্রী যে অ্যানাউন্স করেছিলেন 1000 টাকা করে দেবে, প্রচেষ্টা হয়ে গেল বন্ধ। প্রচেষ্টা কয়েক লাখ লেবারার যখন রেজিস্টার করলো, তারা ওই 1000 টাকা পাবে বলে রেজিস্টার করলো, অমনি প্রচেষ্টা বন্ধ হয়ে গেল, উনি দিচ্ছেন না। হঠাৎ করে অ্যানাউন্স করলেন, দিচ্ছেন না। আরেকটা হলো স্বাস্থ্যকর্মীদের যে 50 লক্ষ টাকা করে বীমা প্রধানমন্ত্রী অ্যানাউন্স করেছিলেন এবং সেটা কার্যকরীও হয়েছে। পশ্চিমবাংলায় একটি মাত্র স্টেট ব্যতিক্রম, সেখানে এই অর্ডারই ইস্যু হয়নি এখন, উনি ওটা ডেলিব্রেটলি করতে দিচ্ছে না। যেমন ওই কিষাণ সম্মান নিধি, মানে 2000 টাকা করে তাদের কোয়ার্টারলি ব্যাংক অ্যাকাউন্টে আসবে, সেখানে উনি পশ্চিমবাংলাকে রেজিস্টার করান না, যার জন্য আজকে পশ্চিমবাংলার ঘরে ঘরে যে কৃষক রয়েছে তারা ওই 2000 টাকা প্রত্যেক পথের থেকে কিন্তু বঞ্চিত। উনি ঠাট্টা করতে পারেন, উনি ঠাট্টা করেওছেন। 500 টাকা যে আপনার হয়তো মনে আছে, কেন সবাই শুনেছে এই কথা, ওই যে ব্যাংকে গিয়ে যে লোকেরা 500 টাকা তুলছিল, যে নরেন্দ্র মোদী বলেছিলেন যে তাদের সবার অ্যাকাউন্টে যাবে, তো ওই সেই শ্রেণীর মানুষরা 500 টাকা এইরকম মহামারীর সময় 500 টাকাটাও কিন্তু খুব একটি ম্যাটার করে। মানে যাদের একেবারে দিনানি দিন খাই প্রায় খুব কষ্টের সংসার, তাদের জন্য ওই একটি 500 টাকা হাতে পেলে তারা অনেক কিছু করতে
হ্যাঁ, ওনারা তো হাওয়াই চটিই পড়েন, কিন্তু হাওয়াই চটি ওনারা এরকম করেন না, ওনারা পান্তা ভাত খায় হাওয়াই চটি পরে। কিছু লোকে হাওয়াই চটি পরে কিন্তু ভাইপোকে দিয়ে অন্য কিছু করায়, কিন্তু মানুষকে দেখাবেন যে আমরা হাওয়াই চটি পরে ঘুরে বেড়াচ্ছি। ওই 500 টাকা নিয়ে উনি হাসি ঠাট্টা করেছিলেন, বলেছিলেন যে 500 টাকা দিচ্ছে, আবার দেখাচ্ছে নাকি 2 কোটি টাকা দিচ্ছে, আমি 1000 টাকা দেবো। কি হলো, 1000 টাকা দিতে পারলেন না, বন্ধ করে দিতে হলো। অন্তত 500 টাকাটা কিন্তু সবার অ্যাকাউন্টে চলে গেছে। এক। দ্বিতীয়ত এই যে 50 লক্ষ টাকা, উনি খালি 10 লক্ষ টাকা অ্যানাউন্স করছেন, 10 লক্ষ টাকা দিয়ে দিলাম, কিন্তু প্রধানমন্ত্রী যে 50 লক্ষ টাকা বলেছিলেন সেটাকে উনি ব্লক করে বসে আছেন। কিষাণ সম্মান নিধিতেও তাই করেছেন, এবং আয়ুষ্মান ভারতের সাথে উনি করেননি, তাই করেছেন। আয়ুষ্মান ভারত থাকলে এখন অনেক সেটা লাভবান, কেন কোভিড ট্রিটমেন্ট আয়ুষ্মান ভারতের আন্ডারে টোটাল কমপ্লিটলি ফ্রি। এবার আমি আসি স্বাস্থ্যকর্মীদের যে আপনি কথা বলছেন, তারাও করোনা যোদ্ধা, তাদের ওপর কিন্তু আমাদের আগামী দিনের পুরো করোনার এই যে বিরুদ্ধে লড়াইটা কিন্তু নির্ভরশীল। এখানে আমরা কি দেখছি, উনি বারবার বলছেন প্রেস কনফারেন্স করে, উনি বলছেন এবং ওনার স্নেহধন্য রাজীব সিনহা বলছেন, হ্যাঁ মুখ্য সচিব, উনি মুখ্য সচিব কম, এখন মুখ্য সচেতক বেশি হয়ে গেছে না, মানে হি ইজ বেসিক্যালি only chief secretary in the country who is adorning a political role. উনি চিফ সেক্রেটারি কম, চিফ হুইপ বেশি হয়ে গেছে। তো ওনারা কি বলছেন, ওনারা বলছেন যে আমরা 4.5 লক্ষ, সেদিন শুনলাম 5 লক্ষ পিপি ওনারা বিতরণ করেছেন সারা রাজ্যে। কোথায় গেল পিপি? তাহলে আমরা প্রত্যেকবার দেখছি বিভিন্ন ডক্টরস ফেডারেশন, অ্যাসোসিয়েশন, তারা পিপি নিয়ে, প্রোটেক্টিভ গিয়ার নিয়ে লিখছেন। এক। দুই হচ্ছে যে এই যে বিদেশের এনআরআই যে বিভিন্ন ডাক্তাররা, প্রবাসী বাঙালি ডাক্তাররা লিখেছিলেন, তাদের কাছে দুটো চিন্তার বিষয়। একটা হলো সাফিসিয়েন্ট টেস্টিং হচ্ছিল না, এখন একটু টেস্টিং এর হারটা বেড়েছে। ওই কেন্দ্রীয় দল আসার পর থেকেই টেস্টিং এর হার বেড়েছে, সঠিক তথ্য অনেক বেরোতে আরম্ভ করেছে। ওরা যাই বলুক, কেন্দ্রীয় দল আসাতে এই ভালো কাজ হয়েছে। তো ওদের ছিল যে সাফিসিয়েন্ট টেস্টিং হচ্ছে না। দ্বিতীয়ত যেটা ওরা চিন্তার বিষয় ছিল যে সঠিক তথ্য কজন মারা গেছেন কোভিডে সেটা প্রকাশ পাচ্ছে, এবং যারা মারা গেছেন তাদেরকে ওই কোমরবিড বলে চালিয়ে দেওয়া হচ্ছে। তো আমাদের যেটা বুঝতে হবে, এই যে ধরুন হাওড়া জেনারেল হসপিটাল বন্ধ করে দেওয়া হয়েছিল আজ থেকে 20 দিন আগে, কেননা সেখানে জেনারেল ওয়ার্ডে এসে ভর্তি করেছিল, সেখানকার নার্স এবং ওয়ার্ডের লোকেরা প্রতিবাদ করাচ্ছিল, তাকে জেনারেল ওয়ার্ডে ভর্তি করা হলো। তারপর থেকে সেই উনি মারা গেলেন যাকে ভর্তি করা হয়েছিল, তারপর সংক্রমণ হলো, কোভিডের সংক্রমণ। তো আমরা বারবার দেখছি যে সঠিক প্রোটেকশন হেলথ কেয়ার ওয়ার্কার, তাদেরকে আগলে ঠিক করে রাখা, তাদের প্রোটেক্টিভ ইকুইপমেন্ট একদম একেবারে পৌঁছে দেওয়া, এবং এমন একটা প্রোটোকল এস্টাবলিশ করা তারা প্রোটেক্টেড থাকে, অ্যাট দ্য সেম টাইম তারা ট্রিটমেন্ট করতে পারে। এইটা কিন্তু কিছুতেই উনি করতে সক্রিয় হচ্ছেন না, এবং এইখানে প্রশ্ন তুললেই তখন ওনারা দোষারোপ করছেন। এই যেমন বাঙালি ডাক্তাররা যারা লিখেছিলেন তাদেরকে দোষারোপ করলেন, তাদের ওই একটি তৃণমূল সাংসদ আছেন, খুব মাঝে মাঝে খুব হই করেন, আমি নামটা ভুলে যাচ্ছি, কিষাণ মৈত্র, উনিও বিদেশে ছিলেন নাকি, অনেকই বিদেশে ছিলেন, ওয়ার্ল্ড ব্যাংক না ডয়েশ ব্যাংক না কি সব ছিলেন, মানে বিদেশটা বেশ ভালো করে জানেন। উনি কি করলেন, এমন একটি বিরূপ মন্তব্য করলেন সেই প্রবাসী বাঙালিদের বিরুদ্ধে। তো আমার মনে হয় কি জানেন, যে আমাদের একটি অ্যাপিল করা উচিত। এই যে আপনি স্বাস্থ্যকর্মীদের কথা বলছেন, উনি একটি গ্লোবাল অ্যাডভাইজারি কমিটি ফর্ম করলেন, সেখানে ফর্মার হেলথ সেক্রেটারি প্রসাদ রাও আছেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় আছেন, নোবেল জয়ী অধ্যাপক। তো সেই গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ড কি করছে এখন? আমরা তো একবার দেখলাম না তার মিটিং হলো, একবার অভিজিৎ বাবুকে ডেকে উনি একটা ওই পাবলিসিটি করে একটি মিটিং করলেন, ব্যাস, তারপর একটিও মিটিং হয়নি কিন্তু সেই গ্লোবাল অ্যাডভাইজারি কমিটি। তো আমাদের যেটা অ্যাপিল করা উচিত, আমরা যারা খুব চিন্তিত বাঙালি, সাধারণ বাঙালির হয়ে আমাদের অ্যাপিল করা উচিত অভিজিৎ বাবুকে, এই গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ডকে, যে আপনারা বিদেশে যেভাবে বেস্ট প্র্যাকটিসেস হচ্ছে কোভিডের সময়, সেইগুলো আপনারা একটু মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীকে বোঝান পশ্চিম বাংলায়। এক। দুই হলো, প্রবাসী বাঙালি যারা বড় বড় খুব সুনামধন্য অধ্যাপকরা রয়েছেন, ধরুন প্রফেসর অমর্ত্য সেন, প্রফেসর প্রণব বর্ধন, প্রফেসর কৌশিক বসু, প্রফেসর সুগত ঘোষ, যারা একেবারে যাদের বাংলার জন্য, বাংলার মানুষের জন্য তারা প্রতিদিন প্র্যাকটিস
বেসিক্যালি তারা মানে রোদন করেন, তাদের খুব চিন্তা হয়, তাদের একেবারে মানে হৃদয়ে বিদারিত হয়, তাদেরকে আমাদের অ্যাপিল করা উচিত যে আপনারা সবাই মিলে কিন্তু বাঙালির ভবিষ্যৎ সুরক্ষা করতে, ভবিষ্যৎকে প্রোটেক্ট করতে কিন্তু আপনারা মুখ্যমন্ত্রীকে একটু উপদেশ দিন ওনার এই সময় কি করা উচিত, ওনার পাবলিক আচরণ কি হওয়া উচিত, ওনার অ্যাডমিনিস্ট্রেটর প্রশাসক হিসেবে কি হওয়া উচিত, এবং ওনার দায়িত্ব কি হওয়া উচিত, এবং উনি এখন রাজনীতিবিদ হয়েও, পলিটিশিয়ান হয়েও ওনার দায়িত্ব কি হওয়া উচিত। আমার মনে হয় এরা এই বাঙালিরা কেন কি বলুন তো, অন্য বাঙালিরা যদি কিছু বলে তাদেরকে গালিগালাজ করা হচ্ছে, তাদেরকে জানোই তাই বলা হচ্ছে, লেখালেখি করা হচ্ছে, বলছেন যে যেখানে ওখানে ট্যাক্স, যেখানে তোমরা থাকছো ওখানে ট্যাক্স, এইরকম ভাবে কুমন্তব্য বিরূপ কথাবার্তা বলা হচ্ছে। তো না হয় অন্য বাঙালিরা বললো না, এরা তো অন্তত বলুক, এরা সব একসাথে এসে এরা তো অন্তত বলুক পশ্চিমবাংলার অবস্থা খুবই সংকটজনক, সেখানে কি করা উচিত। অভিজিৎ বাবু বলেছিলেন টাকা ছেপে গরিবদের দেওয়া হোক, এরকম একটি মন্তব্য করেছে। হ্যাঁ, না সেটা তো কথাটা হচ্ছে যে অভিজিৎ বাবু তো গ্লোবাল অ্যাডভাইজারি কমিটি অন কোভিড হ্যান্ডলিং ইন ওয়েস্ট বেঙ্গল, উনি তো একটা ওটা বলেছেন, কিন্তু এটার তো বিভিন্ন দিক আছে। গরিবকে টাকা ছেপে দেওয়া সেটা এখন করা উচিত না করা উচিত না, হোয়াট ইজ দ্য সিচুয়েশন, সেটা অভিজিৎ বাবু ভালো বুঝবেন। প্রবলেমটা হলো যে উনি কলম লিখে বলছেন, উনি প্রধানমন্ত্রীকে বলতে পারেন, উনি অর্থমন্ত্রীকে বলতে পারেন, প্রধানমন্ত্রী এত লোকের সব অন্তত 50-এরও বেশি ফোন বা কথাবার্তা বা মানুষের সাথে প্রতিনিয়ত উনি কমিটিদের সাথে বিভিন্ন এক্সপার্টদের সাথে কনসাল্ট করতেন। আমার যেটা বক্তব্য যে অভিজিৎ বাবু, সুগত বাবু, অমর্ত্য বাবু এবং প্রণব বর্ধন প্রফেসর এবং কৌশিক বাবু, এনারা তো বাংলাটাকে একটু ভালো বোঝেন, সেই জন্য ওদের উচিত, আপনি দেখবেন যে ওনারা কিন্তু চুপ করে আছেন, মানে নিশ্চয়ই থাকতে পারেন, এখন বাংলায় যদি নরেন্দ্র মোদীর শাসন হতো তাহলে ওনারা চুপ করে থাকতেন না, সেটা অন্য ব্যাপার, আমি ওর মধ্যে ঢুকতে চাইছি না। অমর্ত্য বাবুর তো পুরো জীবনের দর্শন এখন হয়ে গেছে যে নরেন্দ্র মোদীকে ভোট দিয়ে সারা দেশের মানুষ কত ভুল করেছে। আমি সেই রাজনীতির মন্তব্যে যাচ্ছি না, আমি বলছি যে ওনারা তো এস্টাবলিশড বাঙালি, প্রবাসী বাঙালি, যারা পৃথিবী সারা বিশ্বে নিজেদের ছাপ ছেড়েছে, তাদের আসা উচিত একসাথে একজুট হয়ে এসে তাদেরকে বলা উচিত পশ্চিমবাংলা সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী কি করা উচিত। অসংখ্য ধন্যবাদ অনির্বাণ দা। ধন্যবাদ।